সাল 1968। সময় বর্ষাকাল, চারিদিকে থই থই পানি। আমার বয়স তখন 8 বছর এবং ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর। রাত আনুমানিক 1টা বা 2টা হবে। সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মায়ের খুব বাইরে যাবার দরকার পড়ে, তাই ডেকে উঠান আমাকে। তখনকার সময়ে ল্যাম্প, হ্যারিকেন এগুলোই ছিল, তাই মা আমার হাতে একটি হ্যারিকেন দিয়ে দরজা থেকে সামান্য একটু সামনে দাঁড় করিয়ে রাখে। কম বেশি সবাই জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলের টয়লেট বাসা থেকে কিছুটা দূরে হয়, আর টয়লেটের সাথে ছিল বড় একটা খাল। মা টয়লেটে যাওয়ার সাথে সাথেই খুব হয়রান এবং বিধ্বস্ত চেহারা নিয়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়েন আমার উপরে। সাথে সাথে আমি জোর করে একটা চিৎকার দিই। চিৎকার শুনে আমার দাদু বাবাকে ডেকে নিয়ে আসে এবং আমার মাকে ঘরে নিয়ে যায় এবং তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দাদু হ্যারিকেনের আলোটা কমিয়ে দেন। খুব তাড়াহুড়া করে মাকে নিয়ে বিছানায় যেতে চাইলেও মায়ের দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না। ওই বয়সে আমার মাথায় এরকম চিন্তা আসেনি। ঘুমিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মার কোমরে ব্যথা, কিন্তু সমস্যাটা হয়েছে পরবর্তী দিন সকালবেলা। মায়ের যেরকম পেট ব্যথা, তেমনি বমি আর পেটের সমস্যা দেখে মনে হচ্ছিল মায়ের শরীরের একটা জায়গায় মাংস টেনে অন্য জায়গায় জমাট বাঁধে। তার আর্তনাদে বাড়ির সবাই এসে হাতে পায়ে তেল দিতে থাকে। তখন ডাক্তার কাছাকাছি না থাকাতে কোনো একভাবে আমার চাচা একজন ডাক্তার নিয়ে আসে, কিন্তু ডাক্তার এসে বলে মা নাকি আর বাঁচবে না। আশ্চর্য বিষয় হলেও এটি সত্য যে ভোর 5টা থেকে সকাল 11টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে মা সম্পূর্ণভাবে বিছানায় পড়ে যান। তার খাওয়া দাওয়া, নড়াচড়া, এমনকি মুখের কথাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবং দিনটি শুক্রবার হওয়াতে 12টায় আজানের ঠিক শেষ মুহূর্তে আমার মা এই দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোট ভাইটির বয়স 2 বছর হওয়াতে তেমন কিছু না বুঝলেও আর কখনো মা বলে ডাকতে না পারার কষ্টটা ছোট থেকেই তাকে পোহাতে হবে বেশ বুঝতে পারছিলাম। এরপর নামাজ শেষে জানাজা হয় এবং তারপরে হুজুর আমাদের সাথে দেখা করেন এবং আমার ছোট ভাইকে মাথায় হাত বুলিয়ে দেন। শেষে আমার বাবাকে সহ আমাদের 4টা তাবিজ দিয়ে যান এবং আমাদের ঘর বন্ধ করে দিয়ে যান। কিন্তু আমার মায়ের শেষ নিঃশ্বাসের বিনিময়ে থামেনি এই মৃত্যু। মা নাকি তার মুখ থেকে জবান বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে শুধু একটি কথাই বারবার বলে যায়, আর সেটি হলো 7 জন জিন, ওরা 7 জন, ওরা সবাইকে নিয়ে যাবে। আর বাবার থেকে হুজুর এই কথাটি শুনেই আমাদের তাবিজ দিয়েছিলেন। এরপরে বাবা এবং আমরা কেউ ঘর থেকে রাতে বের হতাম না। কিন্তু ঠিক পরের দিনই আমার এক শহীদ নামে চাচাতো ভাই আমার মায়ের মতন করে মারা যায়। এতে পুরো বাড়ির সবাই, আশেপাশের সবাই বিধ্বস্ত হয়ে পড়ে। এরপরে আমার মামি অনেকের বারণ উপেক্ষা করে আমাদের দেখতে আসে, কিন্তু আশ্চর্যজনক ভাবে আমার মামি 3 দিন পরে মারা যায়। এরপরে এক চাচাতো ভাইয়ের বউ, তার 3টি ছোট বাচ্চা, যার মধ্যে একজন আমার থেকে 1 বছরের ছোট ছিল। এরপরে নূরজাহান নামে এক চাচাতো বোন ঠিক একইভাবে মারা যায়। এরপরে ঘটে গা শিউরে ওঠার মতো ঘটনা। চাচাতো বোন মারা যাওয়ার পরে আসর নামাজ বাদ তার জানাজা দেয়া হয়, কিন্তু আমাদের সেই হুজুর জানাজা দেওয়ার পরেই তিনিও তার পরের দিনই মারা গেলেন। এরপরে 6 দিনে 4 জন মারা যায়। কে কখন মৃত্যুর দেখা পাবে প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো আতঙ্কে। এরপর মাগরিবের আগেই সবাই যে যার ঘরে চলে যেত। এরপরে এটির একটা বিহিত করার জন্য সবাই মিলে একজন হুজুর খুঁজছিল, কিন্তু এমন কিছু শোনার পরে কেউই আসতে রাজি হচ্ছিল না। এরপরে অনেক খুঁজে বড় একজন আলেম বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু সেই বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বলে দিলেন এই কাজ তার পক্ষে করা অসম্ভব এবং সে 3 দিন পরে আরো 3 জন নিয়ে আসবেন।
এর বিহিত করার জন্য বললেন। আর এই 3 দিন কেউ মাছ মাংস এমনকি বাগার দেওয়ার মতো কোনো তরকারিও রান্না করতে পারবে না এই বাড়িতে। আর ঠিক যতদিন এমন থাকবে ততদিন শুধু করলা, লাউ, দুধ খেতে হবে। এটি টানা 27 দিন করতে হয়েছে। 3 দিন পরে যে হুজুর 3 জন ফকির নিয়ে আসেন। এর মধ্যে ফকির যে ছিলেন তার নাম ছিল হাশেম ফকির। তিনি বাড়িতে ঢুকেই আমাদের বললেন যে অনেক দেরি করে ফেলেছেন, যাই হোক তবে এর বিহিত করেই ছাড়বো ইনশাল্লাহ। এরপরে শুরু হয় তার কার্যক্রম। সন্ধ্যার পরেই বাড়ির উঠোনের মাঝখানে বড় গর্ত করে আগুন জ্বালিয়ে দিতেন এবং 2 থেকে 3 কেজি শুকনো মরিচ পোড়াতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে মরিচ পোড়ানোর কোনো গন্ধই হতো না। আর একই কাজের সময় বাড়ির কেউ ঘর থেকে বের হতে পারত না এবং সব মহিলাদের মাথায় কাপড় দেওয়া ছিল বাধ্যতামূলক। এরকম চলতে থাকে 7 দিন। এর মাঝে 3য় দিনের সময় বড় ফকির তার একজন সঙ্গীর ওপরে সেই 7 জন জিনের সর্দারকে হাজির করেন। অনেক তর্ক বিতর্ক জেরা করা হয়। তারপর কথাটা ছিল এরকম: তোরা কারা, কোথা থেকে এসেছিস, কতজন এসেছিস, এর জান নিচ্ছিস? আমরা পূর্বমের থেকে এসেছি, আমরা 7 জন, আমাদের চালান করা হয়েছে, 21টা জান, না নিয়ে যাব না। অনেক হয়েছে, এবার অন্যদিকে যা, আমি থাকতে আর কোনো জান যাবে না। এরপর তার সঙ্গী অবচেতন হয়ে যায় এবং তার পরের দিন প্রতি রাতে একইভাবে আগুন ধরিয়ে 1 থেকে 2 কেজি করে শুকনো মরিচ পোড়ানো হতো। কিন্তু ফকিরদের মরিচ পোড়ানো আর সারা বাড়ি মহড়া দেয়া শেষ মুহূর্তে মনে হতো কেউ সারা বাড়ি দিয়ে শুকনো গাছপালা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গরুর দল বেঁধে বাড়ির মধ্যে দৌড়ানো, ঘরের পেছনে বাঁশ গাছ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। 6 দিন 2 রাতের সময় আমাদের ঘরের পেছনে মুরগি ঘরের পাশে হাশিম ফকির ও তার স্ত্রী এবং সেই আলেম দৌড়ে আসলেন। আর কেউ একজনের সাথে খুব তর্কে জড়িয়ে পড়লেন। জেরাটা ছিল এমন: তুই একটা জানও নিতে পারবি না, তোর এখনই যেতে হবে। তখন জিন বলছে যে এই ঘরে একটাকে প্রথমে নিয়েছি, আর একটাকে নিয়ে যাই, আর একটু আগুন নিয়ে এসেছিলাম, তাই তখন দেখা পাইনি। দাঁড়া, জানের বদলে তাহলে জান দিচ্ছি। এই বলেই তিনি হাতে থাকা কলা গাছের ডাঁট দিয়ে মাটির ওপরে 7টি বাড়ি দিলেন আর তারপর পায়ের গোড়ালি দিয়ে মাটির উপরে সজোরে 3টি আঘাত করলেন। অতঃপর মুরগি ঘরের ভেতরে মুরগিগুলো প্রচন্ড দাবাদাবি শুরু করলো। এরপরে পুরো বাড়ি নিস্তেজ হয়ে যায়। পরের দিন সকালে দাদু মুরগির ঘর খুলে দেখেন 47টি মুরগি মরে পড়ে আছে। এরপরে ফকির ও আলেম আসেন আর ইনশাল্লাহ আমরা বিপদ মুক্ত হই। অতঃপর দাদু বললেন তিনি নাকি আমাকে ঘরে আনার সময় দেখেন যে অনেক লম্বা 7 জন খালাকে পানির উপর দিয়ে পশ্চিম পাশ দিয়ে বাড়ির দিকে নিয়ে আসছে, যার কারণে দাদু তাড়াহুড়া করে দরজা বন্ধ করে নাতির কাছে আগুন ছিল তাই নাগালে পান এবং সেটা নিয়ে আসেন। কিন্তু ওকে যেতে হয়েছিল। জানের বদলে জান। আপনার কাছে আমার নাতি বেশি নাকি মুরগি বেশি? এরপরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি নানুর অনুমতি নিয়ে পাঠিয়েছি, এমনকি সে এটি ভূত.com শোনার অপেক্ষা করছে। আর 27 দিনের মাঝে আরো অনেক কিছু ঘটনা ঘটবে, আমরা জানবো এবং সেগুলো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, এবং আশা করছি ঘটনা পাঠাবেন rasul.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী জায়গা। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না বলে আমি চাই আপনি আমার ঘটনাটা পড়ে শুনুন। আমার বয়স তখন 22 বছর। আমি বর্তমানে গ্রাজুয়েশন করছি, ফার্স্ট ইয়ারে পড়ছি রাজশাহী সরকারি কামরুজ্জামান ডিগ্রি কলেজ। সেই 2013 থেকে আপনার অনেক বড় ফ্যান আমি।
যেখানে ভূতের ভয় সেখানেই ভূত এফএম শুরু হয় বলে আমি মনে করতাম। আর যখন ভূত এফএম এর কথা উঠত, তখন ভেসে আসা সেই রাত 11:59 বলা মানুষটাই আপনি, রাসেল ভাই। এখন অনেক মিস করি আপনাকে, মিস করি সেই সময়টাকে। যখন শুনলাম শোটা বন্ধ হয়ে গেল, মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, আমি আনন্দিত যে আপনি আপনার নতুন শো শুরু করেছেন। আবার সেই চেনা মানুষটার গলায় ভূত.com শোনার মজাই আলাদা। হোক না নতুন শো, কিন্তু মানুষটা তো সেই আছে, আমাদের সবার প্রিয় রাসেল ভাই। আমি জিজ্ঞাসা করব না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই আছেন। তো আমার এতদিনের সেই স্বপ্ন ভূত এফএম থেকে শুরু করে আজ ভূত.com একটা ঘটনা পাঠাবার। সত্যি বলতে আমার ঘটনা শুনতে অনেক ভালো লাগে। যদি ঘটনা পাঠাই, সবাই কি বলবে না বলবে, ঘটনা সিলেক্ট হবে কি হবে না, আমি লেখালেখি করি না বলে এতদিন ঘটনা পাঠানো হয়নি। তবে আজ একটা ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি। ঘটনাটি সত্যি 100%, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার নাম মোহাম্মদ ইমন চৌধুরী বনি, ঠিকানা রাজশাহী জেলার হেতেমখাই এলাকায় আমি বাস করি। ঘটনাটি আমার না, আমার বন্ধুর মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, তাই আমি আমার মায়ের মতো করে বলার চেষ্টা করছি। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেখালেখির কোনো অভিজ্ঞতা নাই, অগোছালো লেখা, একটু পরেই বুঝতে পারবেন। ঘটনাটি রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো এক গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না। সময়টা 1985। আমার আম্মুর বয়স তখন 14-15 হবে। বলে রাখা ভালো, আমার আম্মু আম কোড়াতে অনেক পছন্দ করত। আমার আম্মুর অতি পরিচিত বান্ধবী ছিল বলতে গেলে। আমার আম্মুর সব জায়গায় ওঠা বসা থেকে শুরু করে সেই আর কি, মানে এক কথায় ছোটবেলার বান্ধবী। তার নাম ছিল লাইলি। ঘটনাটা মূলত লাইলিকে নিয়ে। রাসেল ভাই, এই সময়টা ছিল বৈশাখের সময় গ্রামে, কিন্তু এই সময় অনেক মজা লেগেই থাকে। ঝড়ের সময় ছোট ছেলে মেয়েরা অনেক শখ করে আম কুড়ায়। আমি সরাসরি ঘটনার দিকে চলে যাই। যেহেতু বলেছিলাম লাইলি আম্মুর সঙ্গী ছিলেন, আম্মুর মতোই আম কুড়াতে অনেক পারদর্শী ছিলেন। উনি সবার আগে আম কুড়াতে যেতেন। এই ব্যাপারে আম্মু মানতে পারতো না বটে, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো, হিংসাহিংসি তো ছিলই। বলে রাখা ভালো যে আম বাগানে আম্মু আর আম্মুর লাইলি, সেই বান্ধবী, আম কুড়াতে যেত। আগে থেকে অনেক লোকমুখে শোনা যেত যে সেই আম বাগানে রাতে জিনেরা দল বেঁধে চলাচল করে। আর অনেক নাকি সেখানে গুম হওয়ার ঘটনা রয়েছে। অনেকেই গুম হয়ে যেত, তারপরে হদিস মিলত না। আম্মুরা এই সমস্ত বিশ্বাস তো দূরের কথা, এগুলো নিয়ে ভাবতো না, ভয়ও পেত না। যেহেতু ছোট, বয়সের মজাটাই আলাদা। এবং লাইলি আম্মুর মধ্যে আম কুড়ানো নিয়ে অনেক রেষারেষি। এক রাতের ঘটনা, আগের রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। তো পরের দিন আম্মু আর তার বান্ধবী ফজর হবার একটু আগে আম বাগানের দিকে চলে গিয়েছিলেন। তারপর এক পর্যায়ে অবাক হয়ে যায়, তারা দেখে যে লাইলি সেই বাগানে আম কুড়াচ্ছে। প্রতিদিনের মতো সে তার বাবার চাদর গায়ে দিয়ে আম কুড়াতে এসেছিল। আম্মু তাকে আওয়াজ দেয়, বলে তুই সবসময় আমার আগে চলে আসিস। আম্মু কিছু কম আম পেয়েছিল, এই নিয়ে আম্মু অনেক অভিমান করেছিল সেদিন। সে লাইলিকে এক পর্যায়ে জিজ্ঞেস করে, লাইলি তুই কয়টা আম পেয়েছিস দেখা। কিন্তু লাইলি কোনো উত্তর দিচ্ছিলেন না। আম্মু আবার জিজ্ঞাসা করেন, তুই তো অনেক আম কুড়িয়েছিস, আমাকে কিছু দে। আমি একটাও পাইনি। এক পর্যায়ে আম্মু চিন্তা করে যে তাকে জড়িয়ে ধরে কিছু আম নেবে। রাসেল ভাই, আমার আম্মু এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে এবং ধস্তাধস্তি শুরু হয়। আম্মুর জেদ কাজ করে। আমগুলো দেখেই এভাবে
জোরাজুরি শুরু করে। এক পর্যায়ে আম্মু যখন তাকে ধরতে যাচ্ছিল, হঠাৎ সে চোখের নিমেষেই হাওয়ায় মিশে যায়। মানে একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করে গায়েব হয়ে যায়। স্বাভাবিকভাবেই এটা একটা অবাক করা বিষয়। আম্মুর মধ্যে তখন ভয় কাজ করে। সে দৌড়ে বাসায় চলে আসে এবং কাউকে না জানিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে সেই লাইলির বাসায় যায় আম্মু, এবং আম্মু জিজ্ঞেস করে, তুই কাল রাতে আম কুড়াতে গিয়েছিলি? সে বলে শারীরিকভাবে সে অসুস্থ, সেই জন্য সে আম কুড়াতে যেতে পারেনি। এরপর আম্মু অস্বাভাবিক জ্বর আসে। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে এবং বাড়িতে আমার নানা নানু সবাই আম্মুকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। তারপর নানারা সবকিছু তার কাছ থেকে শুনে একটা পর্যায়ে এবং কবিরাজ নিয়ে আসে। এলাকায় তাকে কুঁজো কবিরাজ বলে সবাই চেনে এবং তাকেই নিয়ে আসা হয়। সমস্ত ঘটনা তাকে জানানো হয়। কবিরাজ কাছে এসে আম্মুকে অনেক কিছুই বলেন এবং তার অসুস্থতার কারণ, কেন এরকম হয়েছে, এই সমস্ত জিজ্ঞেস করতেই তিনি নিশ্চুপ হয়ে যান এবং বিস্তারিতভাবে কবিরাজ এক সময় জানান তার জিন হাজির করার মাধ্যমে। এবং বলে রাখা ভালো, আম্মুর শরীরে প্রচুর জ্বর ছিল, ঠিক মতো আম্মু খেতে পারছিল না, কথাও বলতে পারছিল না। এরপর কবিরাজ তার জিন দ্বারা জানতে পারে যে আম্মু যখন তার প্রিয় বান্ধবী লাইলি ভেবে তার সাথে জোড়াজুড়ি করছিল, ধস্তাধস্তি করছিল, সেটি আর কেউ নয়, সেটি ছিল একটি জিন। এবং জিনটা তাকে যত এড়িয়ে যাচ্ছিল ততই আম্মু জিনটাকে জুড়ে চেপে ধরতে যাচ্ছিল। তাতেই এক পর্যায়ে জিনটা বিরক্ত হয়ে চলে যায়। এরপর আম্মু দৌড়ে বাসায় ফেরার সময় সেই জিনের সাথে চলাচল করা কিছু জিন আম্মুর পিছু নিয়েছিল। যেহেতু ফজরের আজান দিয়ে দেয় এবং তারা কোনো ক্ষতি করতে পারে না, তারা আম্মুর শরীরে প্রবেশ করে এবং আম্মু এতে অসুস্থ হয়ে পড়ে। রিচুয়াল দ্বারা সেই জিনগুলোকে হাজির করা হয়। যখন কবিরাজ আম্মুর দেহে থাকা জিনগুলোকে হাজির করে, তখন নানি বাসার সবাই দেখতে পায় এক অস্বাভাবিক চিত্র। যেহেতু আগেই বলেছিলাম আম্মু কথা বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ লাল হয়ে যায় এবং এক পর্যায়ে ভিন্ন ভিন্ন গলায়, যেমন ছেলে মেয়ে কখনো এক এক রকম গলায় সে কথা বলতে শুরু করে এবং তাদেরকে বলে আম্মুকে ছেড়ে দেওয়ার জন্য। কবিরাজ আবার তাদের একটা সুযোগ দেন। জিনগুলো আম্মুকে ছেড়ে যাওয়ার জন্য বা ত্যাগ করার জন্য কিছুতেই রাজি ছিল না। কিছু মন্ত্র টানা করে সে ঝাড়ফুঁক দিয়ে কিছুতেই যখন লাভ হচ্ছিল না, তখন কবিরাজ জানতে পারে যে আমাদের ঘরে একটা জান দিতে হবে। আমরা কারণ জানতে চাইলে কবিরাজ জানান যে এদিকে যখন ঝাড়ফুঁক চলছে তখন জিনদের দিক থেকেও তারা প্রতিরোধ করছে, যার কারণে কাজ হচ্ছিল না। এবং আম্মুর কাছে নাকি মোট 6টা জিন আছে। কবিরাজ বলে তাদের মধ্যে 4টা মুসলিম, 2টা হিন্দু, যার মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন মহিলা। এবং তারা আম্মুকে তাদের রাজ্যে নিয়ে যেতে চায়। আম্মু নাকি অনেক সাহসী এবং শক্তিশালী, যার জন্য সেখানে নিয়ে আম্মুকে দিয়ে তারা তাদের খেদমতে রাখতে চায়। আরো বলে আমি তাদেরকে বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। এই বলে কবিরাজ চলে যায়। নানারা চিন্তায় পড়ে যায়। পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে। কি হবে কিছুই ভেবে পাচ্ছে না কেউ। আম্মু রীতিমতো সুস্থ হচ্ছিল আবার অসুস্থ হচ্ছিল, এরকম একটা অবস্থা। একদিন সকালবেলা বাসায় আমার আম্মুর দূরের এক বান্ধবীর আগমন হয়। বলে রাখি আম্মুর 3 বান্ধবী ছিল, লাইলি, দিশা এবং আম্মু। ছোটবেলা থেকেই তারা এক গ্রামে মানুষ। দিশা যে ছিল তার পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। সঙ্গত কারণে আমি সেই জায়গার নাম বলছি না যে কোথায় দিশা ছিলেন। দিশা কিন্তু আম্মুর রোজ খোঁজ খবর রাখতেন এবং তাদেরকে সবকিছু খুলে বলে। তখন দিশা আন্টি আম্মুর এবং আব্বুর দূরের এক হুজুরের কাছে খবর নেন এবং অনেক বড় পীর তিনি, এবং তিনি সেই অঞ্চলে একটা দরগায় থাকেন। সেই দুষ্টু জিন পরীর আসর থেকে মানুষকে দিয়ে ছাড়াতে পারেন এবং নানাদেরকে এই ব্যাপারে দিশা সবকিছুই জানান। এবং সেই পীরের কথা বলতে থাকেন। সেই পীর 4
দিন পরে আসবেন এবং তাকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এর মধ্যে 2 দিনের দিন সকালবেলা আম্মুকে হঠাৎ বাসায় পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই মিলে খোঁজাখুঁজি করার পর আম্মুকে যখন পাওয়া যাচ্ছিল না, পরে এলাকার একজন খবর দেয় আম বাগানে কোনো এক আম গাছের নিচে বসে আম্মু নাকি আম খাচ্ছিল। আমরা সবাই মিলে গিয়ে দেখে সেই দৃশ্য, গাছের নিচে বসে আম খাচ্ছে। পরে আম্মুকে সবাই নানুদের বাসায় নিয়ে আসে। সবার ভাষ্য মতে আম্মুকে রেখে আনাই যাচ্ছিল না 4-5 জন মিলে। এভাবে নানুরা দোয়া দুরুদ যা কিছু জানতো সবকিছু পড়ে যায় এবং আম্মু একটা পর্যায়ে স্বাভাবিক হয় এবং সবাই ঘুমিয়ে পড়ে। তারপরে আম্মুকে প্রশ্ন করা হয় কি হয়েছিল, কোথায় গিয়েছিলে। যখন ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করা হয়, আম্মু শুধুমাত্র একটা কথাই বলতে পারে যে লাইলি অর্থাৎ বান্ধবী আম কুড়াবে বলে নাকি তাকে ডেকে নিয়ে গেছে। এরপর নানুরা ঠিক করে বাসায় তালা বন্ধ করে রাখবে আম্মুকে, কোনো এক রুমে তাকে বন্দি করে রাখা হয় এবং কুচো কবিরাজ কিছু জিনকে রেখেছিল আমাদের বাসার চারপাশে পাহারা দেবার জন্য। নানুরা যখন রাতে কোনো সময় বাইরে যেত তখন দেখতে পেত আগুনের গোলা আমাদের বাসার চারপাশে ঘোরাফেরা করছে। আসল ঘটনা এখান থেকে শুরু। আমি আমার আম্মুর মুখে শুনেছি, রীতিমতো অবাক হয়েছি এবং ফজরের সময় নানুর ভাষ্য মতে 4টায় সেই হুজুর পীরকে নিয়ে দিশার আব্বু হাজির হন। আমরা সবাই তাকে বসতে দিই। পীর সাহেব প্রথমে আমার আম্মুকে ডেকে আনতে বলেন। এক পর্যায়ে তিনি নানুদের উঠোনে একটি গোল বৃত্ত আঁকেন এবং তিনি বৃত্তের মধ্যে তার সমস্ত সরঞ্জাম রাখেন। তার মধ্যে ছিল একটি পানি ভর্তি কাঁসার গ্লাস, তার মধ্যে একটি তামার কয়েন রাখা হয়েছিল। একটা অবাক করা বিষয় হলো, সামনে নানুরা সবাই দেখতে পায় পানি ভর্তি গ্লাস, যেখানে কয়েন ভাসমান, ডুবছিল না, ভেসেই ছিল এবং সেই একটা মাঝামাঝি অবস্থানে এক সময় সেই কয়েনটি চলে আসে। আম্মুকে আনা হয়, যথারীতি সেই হুজুর এবং আম্মু দুজনে বৃত্তের মধ্যে অবস্থান করে। এবার হুজুর সেই জিনগুলোকে আম্মুর দেহে হাজির করায় এবং কিছু পানি আম্মুর গায়ে ছিটিয়ে দেয়। তারপর আম্মু সেই আগের মতো লাল চোখ হয়ে আসে তার এবং আম্মু কখনো পুরুষ কখনো নারী মিশ্রিত কণ্ঠে কথা বলতে শুরু করে। হুজুর অর্থাৎ পীর সাহেব সেই জিনগুলোকে বলে এই পানিতে থাকা তামার কয়েনটা ধরে তুলতে, কিন্তু জিনগুলো কিছুতে রাজি হচ্ছিল না। পরে হুজুর তার কাছে থাকা কিছু পানি দ্বারা আমার আম্মুর শরীরে ছিটিয়ে দেয় এবং পরে আম্মুর চোখ আবারও লাল হয়ে যায় এবং সেই বৃত্তের মধ্যে যা হবার হচ্ছিল। এভাবে হুজুর পীর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। জিনগুলো কিছুতেই হুজুরের কথা শুনছিল না। এভাবে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আম্মুর দেহে থাকা জিনগুলো মুখ খোলে এবং তারা কি বলে সেটা আমরা একটু শুনি। আমি আগেই বলেছিলাম 6টি জিন ছিল এবং তার মধ্যে একটি মেয়ে জিন ছিল। মেয়ের গলায় বলে, সেই মেয়েটি বলে যে আমি তাকে দেখে শুনে রেখেছি 2 মাস থেকে, আমরা তাকে খুব ভালোবাসি, পছন্দ করি। আমার 5 ছেলের মধ্যে বড় ছেলের সাথে তার বিয়ে দিতে চাই। আমি আমার বড় ছেলের জন্য তাকে পছন্দ করেছি। আপনি এই মেয়ে আমাদের হাতে তুলে দিন, আমি তাকে আমার রাজ্যে নিয়ে সুখে শান্তিতে রাখবো। পরে বড় ছেলের পছন্দ হয় এবং আমি আমার মত বদলাই। আমি তাকে আমাদের রাজ্যের কবিরাজ বানাবো এবং খেদমত করার জন্য। কিন্তু আমার বড় ছেলের পছন্দ না হয় আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এরপরে হুজুর পীর বলে, আমি ওকে তোদের হাতে তুলে দেব না। একটা কুমারী মেয়ে, বিয়ের বয়স হয়েছে এবং বাবা মা তাকে নিয়ে কত স্বপ্ন দেখছে। এই অবস্থায় একটি মেয়েকে তুই যেতে পারবি না। হুজুরকে তারা বোঝানোর চেষ্টা করে, হুজুরও বুঝায়। মেয়ে চিন্তা একটা পর্যায়ে বলে, ঠিক আছে, যেহেতু আমার কোনো মেয়ে নেই, 4টাই ছেলে, তাই মায়ের দিকে তাকিয়ে আমি এই মেয়েকে ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু ওর ওপরে আমার অনেক মায়া জন্মে গেছে, আমি তার কাছে আসবো না, কিন্তু দূর থেকে আমি তার খেয়াল রাখবো নিজের মেয়ের মতো করে। এরপর অস্বাভাবিকভাবে আম্মু মাটিতে লুটিয়ে পড়ে। পরে নানুরা হুজুরের পরামর্শে তাকে ঘিরে নিয়ে যায়। কিছু ঝাড়ফুঁক তাবিজ দিয়ে তাকে পরিয়ে রাখা হয় এবং অবাক করা বিষয় হলো সেই পাত্রে থাকা তামার কয়েনটা পানিতে ডুবে যায়। যে কয়েন
বেঁচে থেকেছিল সেটা ডুবে গিয়ে এটাই প্রমাণ করে যে বিপদ কেটে গেছে। আজ 37টা বছর গেছে। আমার বন্ধু সে নাকি এখনো আমার আম্মুকে একা একা কারোর সাথে কথা বলতে দেখে। সে জিজ্ঞেস করে, আম্মু কার সাথে কথা বলছো? আম্মু কোনো উত্তর দেয় না। আশা করছি ঘটনাটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে বানানের অনেক ঝামেলা, যার কারণে পড়তে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমাদের এই অপারগতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবে।